This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। আমি এআই অমৃতাংশু। দেখুন, আমার কৃত্রিম বুদ্ধিমত্তা বলছে যে এই লোকসভা ভোটের অন্যতম সেরা দৃশ্যপটটা কাল তৈরি হয়ে গেছে সন্দেশখালিতে। সারা দেশ দেখেছে ওই এনএসজি কমান্ডোদের। এনএসজির বোম স্কোয়াড কাল সন্দেশখালিতে শাহজাহান ঘনিষ্ঠের বাড়িতে গেল। তার আগে ওই বাড়ির থেকে বোমার মশলা, বেশ কিছু বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল সিবিআই। এবং তারপর আমরা দেখলাম যে গোটা এরিয়া জুড়ে, মানে সন্দেশখালিতে তো বাঘ থাকে আমরা জানতাম, দুপে বাঘ, তো সেই বাঘের এলাকায়, সন্দেশখালির বাঘের এলাকায় দাপিয়ে বেড়ালো কারা না, ব্ল্যাক ক্যাটরা। বিড়ালকেও যে মাঝে মধ্যে বাঘেরা ভয় পায়, এটাই কিন্তু তার সবথেকে বড় প্রমাণ। কিন্তু আজকে মুখ্যমন্ত্রী কি বললেন যে রাজ্যের বদনাম করতে গাড়িতে করেছে ওরা, বোমা নিয়ে যায়নি। তার কি প্রমাণ? যেখানে সন্দেশখালিতে ইডি মার খেয়েছে, যেখানে নারী নির্যাতন, মানব পাচার বা মাদক পাচারের মতো অভিযোগ রয়েছে, মানে যেগুলো জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইস্যু বলে ভোটে প্রচার করছে বিজেপি, সেখানে এনএসজির মতো গুরুত্বপূর্ণ বাহিনী পা রাখার পর বিজেপি তো বলছে যে গোটা বসিরহাট লোকসভাটাই নাকি শাহজাহান বাহিনীর বেআইনি অস্ত্রাগার হয়ে গেছে আর কি। সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশের বিষয়টা তো ফের স্পটলাইট ফেলেছে বিজেপি। কিন্তু তার সঙ্গে সব কিছু ছাপিয়ে খালি ওই কথাটাই মনে হচ্ছে যে সন্দেহের তালিকায় তাহলে এবার শাসক দল এনএসজিকেও ফেলে দিল। মানে এর আগে ইডি, সিবিআই, এনআইএ, ইনকাম ট্যাক্স কেউ বাদ যায়নি। সর্বশেষ সংযোজন ছিল আদালত। এবার তাতে আর একটার নাম যোগ হলো, আমাদের এলিট বাহিনী এনএসজি। সন্দেশখালিতে এনএসজি, ন্যাশনাল সিকিউরিটি গার্ডের সদস্যরা কিছুক্ষণ আগে দুজন অফিসার ঢুকেছেন। আগ্নেয়াস্ত্র, তাজা বোমা উদ্ধার হয়েছে। অস্কার জয়ী ছবি দ্য হার্ট লকারে লুকিয়ে রাখা মাইন উদ্ধারের রুদ্ধশ্বাস, সেই দৃশ্য মনে পড়ছে। সন্দেশখালিতে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার আত্মীয়ের ডেরা থেকে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করার দৃশ্য দেখে অনেকেই এ কথা বলছেন। সিবিআই এর দাবি, এই বোমা ছাড়াও ওই বাড়ির মাটি খুঁড়ে দেশি বিদেশি অস্ত্র উদ্ধার হয়েছে। আর লোকসভা নির্বাচনের মধ্যে সিবিআই ও এনএসজির এই অপারেশনকে কেন্দ্র করে তেতে উঠেছে রাজ্য রাজনীতি। বিজেপির ইন্ধনেই এই অভিযান চলেছে বলে অভিযোগ করে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে তৃণমূল। क्यों आप बिहार में एक चॉकलेट बोमा फटने से भी आपको सीबीआई, आपको एनआईए, आपको एनएसजी जैसे कोई युद्ध हो रहा है और वन साइडेड स्टेट पुलिस को बताया नहीं? भी हो सकता है खुद उन्होंने गाड़ी से ले आया, लेके शो किया है, कोई एविडेंस नहीं हुआ है। এই যে তৃণমূলের পাতাল ঘর, অস্ত্রের পাতাল ঘর, এই পাতাল ঘর পাওয়া গেছে, খনন করা হয়েছে নাজার থানার ওসির উপস্থিতিতে। অথচ তৃণমূল কংগ্রেস লোককে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং সবথেকে বড় কথা, দেশের সাথে কথা চিন্তা না করে বিভ্রান্ত করছে। বসিরহাট লোকসভার অন্তর্গত সন্দেশখালি একেবারে শেষ দফায়, অর্থাৎ 1 জুন সেখানে ভোট গ্রহণ। নির্বাচন কমিশনে পাঠানো চিঠিতে তৃণমূল অভিযোগ করেছে, রাজ্যে দ্বিতীয় দফার ভোটের দিন সন্দেশখালির জনমানবহীন এলাকায় সিবিআই এর তল্লাশি অভিযান অনৈতিক। নির্বাচনের সময় পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করতেই বিজেপির অঙ্গুলি হেলনে এই অভিযান চালিয়েছে সিবিআই।
বাংলা এবং দেশে দেখাতে হবে এনএসজি নামছে যন্ত্রটা, ওটাকে দিয়ে মৌরলা মাছ বইয়েছে কালকে। অনেকগুলো শুনলাম অনেকগুলো মডেলের অ্যান্টিক ভ্যালু আছে, ওগুলো নাকি এখন প্রোডাকশনও হয় না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার হয়েছে। কালী পুজোর দিন দোকানে দোকানে চকলেট বোমা খুঁজতে এনএসজি কে পাঠাবে এরা। তৃণমূলের এই বক্তব্যকে খারিজ করে পাল্টা যুক্তি দিচ্ছে বিরোধীরাও। এতগুলো বিদেশ থেকে তৈরি অস্ত্র ঢুকে গেল, আপনার ইন্টেলিজেন্স বিভাগ, গোয়েন্দা বিভাগ কিছু জানতে পারলো না। কাদের রাখেন আপনি, কাদের পোষেন মাইনে দিয়ে? অপদার্থ সব পুলিশ আপনার। হাইকোর্ট সিবিআইকে তদন্ত করার নির্দেশ দিয়েছে। সিবিআই মনে হয়েছে এনএসজিকে আনা দরকার। এখানে কোন পার্টির কিছু বলার আছে বলে আমার জানা নাই। রাজনৈতিক বিতর্কের আবহে এদিনও সন্দেশখালীর আগারহাটি, শিমুলহাটি সহ বিভিন্ন গ্রামে অভিযান চালায় সিবিআই। অভিযোগকারীদের সঙ্গে কথা বলার পাশাপাশি একেবারে আলপথ পেরিয়ে জমিতে নেমে সরজমিনে সব অভিযোগের সত্যতা যাচাই করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একাধিক টিম। সিবিআইয়ের একজন তদন্তকারী অফিসার, তিনি যারা অভিযোগ করেছেন সেই সমস্ত গ্রামের বাসিন্দাদের নিয়ে একেবারে গ্রামের ভেতরে যে মাঠ, যেখানে বিঘের পর বিঘে জমি দখল করে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে, সেই সমস্ত জমির অবস্থান খতিয়ে দেখার পর তারা ফিরে আসছেন। সুপ্রিয় গুহ, সৌরভ দত্ত, সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা। Come my love, please don't say no baby, come my love. V-Guard-এর এয়ার কুলার্স এক্সট্রা লার্জ কুলিং প্যাডস সহ যা বড় বড় মহারথীকেও ঠান্ডা করে দেয়। V-Guard এয়ার কুলার্স, লং লাস্টিং কুলিং। দেখুন, সরবেরিয়ায় শাহজাহান ঘনিষ্ঠের বাড়িতে তল্লাশি চালিয়ে সিবিআই অস্ত্রের খোঁজ পেয়েছে এবং যে রিভলভারটা ওই তল্লাশিতে পাওয়া গেছে সেটা কিন্তু শুধুমাত্র পুলিশের কাছে থাকার কথা। শুধু তাই নয়, অস্ত্র উদ্ধারে জড়িয়েছে কলকাতার নামও। কলকাতার অস্ত্র ব্যবসায়ীর কাছ থেকে কেনা হয়েছিল কার্তুজ, এরকমই তথ্য নাকি সিবিআই পেয়েছে। তাহলে উদ্ধার হওয়া অস্ত্র কি চুরির, নাকি কারো নামে ইস্যু করা হয়েছিল? বিদেশ থেকে পাচার করা অস্ত্রই কি শাহজাহানের ডেরায় ছিল? এরকম একাধিক উত্তরের খোঁজে এখন হন্যে হয়ে ঘুরছে সিবিআই। শেখ শাহজাহানের গড় যেন রহস্যের খাস মহল। শুধু নারী নির্যাতন বা জমি দখল করে ভেরি তৈরির গুচ্ছ গুচ্ছ অভিযোগই নয়, এবার অস্ত্র উদ্ধার হয়েছে শেখ শাহজাহানের ঘনিষ্ঠের বাড়ি থেকে। যে এখনো পর্যন্ত এখানকার যারা পরিজনেরা আছেন তারা ঢাকার চেষ্টা করছেন, আড়াল করার চেষ্টা করছেন যে এই মেঝের ঘরের ভেতরে কি ছিল। তবে সেখানে একটি বাক্স ছিল, সেই বাক্সের মধ্যে আগ্নেয়াস্ত্রগুলি রাখা ছিল এবং এই যে বাক্সটি যেখানে রাখা হয়েছে ঘরের এক পাশে, দাবি করা হচ্ছে যে এই বাক্সের মধ্যেই যে আর্মস, সেই আর্মস এখানে রাখা ছিল। প্রশ্ন হলো, এই দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র কেন এখানে মজুত করা হয়েছিল? 100%-এর ভেতরে 20%, 20% অগ্নিঅস্ত্র উদ্ধার হয়েছে, এখনও 18% আছে। তো এইগুলো উদ্ধার করার জন্য আমরা অবশ্যই ইলেকশন কমিশনের কাছে আমরা দ্বারস্থ হব। সিবিআই সূত্রে খবর, কলকাতার অস্ত্র ব্যবসায়ীর কাছে কার্তুজ কেনা হয়েছিল, এমন বিল উদ্ধার হয়েছে। তাতে নাম লেখা আছে শেখ শাহজাহানের। কিন্তু প্রশ্ন উঠছে, শাহজাহান ঘনিষ্ঠ আবু তালেবের বাড়িতে কতদিন ধরে অস্ত্র মজুত করা হয়েছিল? কী কারণে জমা করা হয়েছিল আগ্নেয়াস্ত্র বিস্ফোরক? আন্তর্জাতিক অস্ত্র পাচার চক্রের কোনো যোগসূত্র রয়েছে কি? বিশাল পরিমাণে আর্মস এবং 9mm পিস্তল, কোল্ড পুলিশের ব্যবহৃত কোল্ড পিস্তল, রিভলভার, তারপরে অ্যামুনিশন, 9mm গুলি, এগুলো কিন্তু জনগণের পাওয়ার কথা নয়। 5ই জানুয়ারি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটদের ঢুকতে না দেওয়ার কারণ এই আর্মস অ্যান্ড অ্যামুনিশন এবং অন্যান্য আরও অনেক কিছু। পুলিশ যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সেই কোল্ড রিভলভার কি করে আবু তালেবের বাড়িতে পৌঁছলো, এই প্রশ্নেই এখন রাজ্য রাজনীতি উত্তাল। বিজেপির এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সহ পর্যবেক্ষক ও আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স হ্যান্ডেলে লিখেছেন, ওই রিভলভার কি রাজ্যের অস্ত্রাগার থেকে চুরি হয়েছিল? অস্ত্র চুরি হলে তা নিয়ে রিপোর্ট পেশ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী মমতার পুলিশও কি সন্ত্রাসের সিন্ডিকেটের একটি অংশ, যে সিন্ডিকেট বিদেশ থেকে দেশে অস্ত্র আমদানি করছে? তাদের যদি সামান্য শিরদাঁড়াটা সোজা থাকতো তাহলে আজকে এনএসজিকে আসতে হতো না এই বোমার RDX উদ্ধার করার জন্য। পুলিশকে মুখ্যমন্ত্রী শুধু ব্যবহার করছেন মানে পুলিশ আর প্রশাসনকে ভোট করানোর জন্য আর মানুষকে ভয় দেখানোর জন্য আর শেখ শাহজাহানের মতো গুন্ডাদেরকে অ্যাসিস্ট করার জন্য। পুলিশ অস্ত্র দিচ্ছে হয়তো কোল্ড দেখলাম ব্যাপারে
তারপরে পুলিশের মধ্যেও তো তৃণমূলের লোকরা আছে, তারা তো অস্ত্র দিচ্ছে না, তো পুলিশের অস্ত্র আসবে কি করে? এটা বড় সড় তদন্ত কথা। অস্ত্র উদ্ধারের ঘটনায় তৃণমূল যখন বিরোধীদের আক্রমণের মুখে পড়েছে, তখন পুলিশকে কাঠগড়ায় তুলে নিজের দলেরই অস্বস্তি বাড়িয়েছেন সৌগত রায়। তো আগেই বার করা উচিত ছিল, কোনো সন্দেহ নেই। বেআইনি অস্ত্র রাখলে সেটা ধরা তো পুলিশেরই কাজ। নেগলিজেন্সি আমি বলতে পারবো না, অপদার্থতা। এখন তো তাহলে আমাদের তদন্ত সেই দিকে সিবিআই নিয়ে যাওয়া উচিত, যেই দেশদ্রোহী শক্তি যারা এই কাজগুলো করছে তাদের সাথে পশ্চিমবঙ্গ পুলিশের একাংশ যোগী না, এবং তাদের গ্রেপ্তার করা উচিত, দেশদ্রোহিতার আইনে গ্রেপ্তার হওয়া উচিত। রাজ্য পুলিশে তো শাহজাহানকে অ্যারেস্ট করেছিল, সিবিআই ইডি তো রাজ্য শাহজাহানকে অ্যারেস্ট করতে পারেনি, রাজ্য পুলিশই করেছিল, ওদের ক্রেডিটটা রাজ্য পুলিশের। আগ্নেয়াস্ত্র বিস্ফোরক উদ্ধারের ঘটনায় আবু তালেব ও হাফিজুল খাঁকে জিজ্ঞাসাবাদ করলে কি আরও বিস্ফোরক তথ্য মিলতে পারে? সেটাই এখন বড় প্রশ্ন। সৌরভ দত্ত, সুপ্রিয় গুহ, সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। দেখুন, একটা বিষয় তো পরিষ্কার, সন্দেশখালীর বোমা, গুলি, পিস্তল পর্ব লঘু করতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল। ছোট ছোট থেকে শুরু করে বড় বড়, মানে যত রকম নেতা আছেন তারা তো বটেই। মমতা বন্দ্যোপাধ্যায় ওই চকলেট বোমার তত্ত্ব খাড়া করে দিয়েছেন, অথচ সেই একই দল বিজেপি নেতার আত্মীয়র বাড়িতে বিস্ফোরণ নিয়ে একেবারে তেড়ে ফুড়ে নেমে পড়েছেন। কি মনে হচ্ছে এটা দেখে? আমার বোমা ভালো, তোমার বোমা খারাপ, এরকমই ব্যাপারটা হয়ে যাচ্ছে, তাই না? তাও হাসনাবাদের বিজেপি কর্মীর আত্মীয়ের বাড়িতে ঠিক কি ফেটেছে সেটা এখনও কিন্তু স্পষ্ট নয়। কেউ বলছে সিলিন্ডার, কেউ বলছে মিক্সার গ্রাইন্ডার। যদি বোমাও ফাটে তাহলে তো অভিযুক্তদের পাশাপাশি জেলা পুলিশেরও কাঠগড়ায় ওঠা উচিত, কারণ কেউ বাড়িতে বোমা বানাবেন বা মজুত করবেন, অথচ না ফাটা পর্যন্ত পুলিশ জানতে পারবে না। এই যুক্তিটা আর কতদিন ধরে চলবে বলুন তো? সব জায়গায় তো এই একই গল্প শুনে আসছি আমরা। সন্দেশখালীতেও যে এতদিন ধরে ক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল সেটাও পুলিশ জানতো না। এত বড় নিয়োগ দুর্নীতি, সেটা যে এইভাবে চারপাশে ডালপালা মেলেছে সেটাও পুলিশ জানতো না। শেষ পর্যন্ত এটাও তারা জানতো না। আচ্ছা, এই যুক্তিগুলো ভোটের ময়দানে লোকে কীভাবে নেবে? অবশ্য ভোটের ময়দানে কি আর যুক্তির ধার ধারে বলুন? তৃণমূলও মানছে না, উল্টে হিঙ্গলগঞ্জেও এনএসজিকে ডাকার দাবি তুলে দিয়েছে তৃণমূল। সন্দেশখালীতে অস্ত্র ভাণ্ডার, বিস্ফোরক উদ্ধারের পরের দিনই হাসনাবাদের এক বাড়িতে বিস্ফোরণের ঘটনায় উত্তেজনা ছড়ালো। স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে বিকট আওয়াজে কেঁপে ওঠে দক্ষিণ শিমুলিয়ার কালীবাড়ি এলাকা। যেখানে বিস্ফোরণ হয় সেটা বিজেপি নেতা নিমাই দাসের ভাইয়ের বাড়ি। গত বিধানসভা ভোটে হিঙ্গলগঞ্জে বিজেপি প্রার্থী হয়েছিলেন নিমাই। বিস্ফোরণে সামান্য জখম হন বাড়ির এক মহিলা। কি কারণে বিস্ফোরণ তা বুঝে উঠতে পারেননি স্থানীয়রা। বিস্ফোরণ ঘটেছে, কিভাবে আওয়াজ একটা হয়েছে এইটুকু, তারপরে কিছু পাওয়া যায়। কিন্তু কিছু রাখা ছিল ওখানে কি? না না না, কোনো মিট সেটটা সারাদিনে 15-20 বার ব্যবহার হয়, খাবার থাকে। কি বাস হয়েছে বলে মনে হয় আপনার? সেইটা অন্য কারো কোনো চক্রান্ত কিনা সেটাই আমার চিন্তা হচ্ছে। বিস্ফোরণের জন্য বিজেপিকে দায়ী করে প্রথমে সরব কুণাল ঘোষ। পুলিশি তদন্ত চেয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন কুণাল। আসানসোলের সভাতেও বিস্ফোরণ নিয়ে বিজেপিকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। आज भी छोटा एक इंसिडेंट संदेशखाली में मेरे को आने का पहले मिला, और बीजेपी का एक नेता का घर में बोमा जमा करके रखा था। वो सोचता है बोम मार के और नकड़ी खा के वो इलेक्शन में जीत सकता है। इट इज़ आवर चैलेंज ऑल्सो, बोम मार के नकड़ी खा के आप चाकरी नहीं जीत सकते हैं। বিস্ফোরণের কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছয় হাসনাবাদ থানার পুলিশ। ততক্ষণে ঘটনাস্থলে জড়ো হয়ে যান অনেক বিজেপি কর্মী সমর্থক। পুলিশকে ঘিরে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। বিজেপি কর্মীদের দাবি, বিস্ফোরণের পিছনে তৃণমূলের হাত রয়েছে। পুলিশ সবটাই নাকি জানে। নিমাই দাসের ভাইকে আজকে তার বাড়িতে বোমা ফাটিয়ে সন্দেশখালী থেকে যে জিনিসপত্র উদ্ধার হচ্ছে শেখ শাহজাহানের, সেই পুরো ঘটনার গতিমুখকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তৃণমূলকে ধন্যবাদ যে কলকাতার যে বাবুদের মানে উর্বর মস্তিষ্ক প্রসূত এই পদক্ষেপ, তাতে এই অঞ্চলের ভোটটা তারা আরো বাড়িয়ে দেবেন। কারণ এইখানে অন্তত নিমাই দাসের ক্ষেত্রে স্থানীয় তৃণমূল কংগ্রেস
এবং বিজেপি দুজনেই সংঘবদ্ধভাবে এই চক্রান্তের বিরোধিতা করবে। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব প্রশ্ন তোলে, বিস্ফোরণ স্থলে কেন এনআইএ বা এনএসজি যাবে না? নিমাই দাসকে কাদের সঙ্গে দেখা যায়? শীর্ষস্থানীয় বিজেপি নেতা, কখনো শুভেন্দু অধিকারী, কখনো বিএল সন্তোষ, এবং নিমাই দাস হচ্ছেন এই পরিচিত বিজেপির মুখ। তার বাড়িতে, তার ঘনিষ্ঠের বাড়িতে বিস্ফোরণ। এখানে সিবিআই যাবে না, এনআইএ আসবে না, এনএসজি ঢুকবে না, রোবোটিক ডিভাইস গুটি গুটি পায় এগোচ্ছে কি একটা যেন যন্ত্র, সেগুলো দেখা যাবে না, কারণ বিজেপির বাড়িতে ব্লাস্ট হয়েছে। ঠিক কী কারণে বিস্ফোরণ সেটা খতিয়ে দেখছে পুলিশ। বাড়ির সদস্যদের পাশাপাশি স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্ধ্যের পর ঘটনাস্থলে যায় সিআইডির বম্ব স্কোয়াড। শেষ পর্যন্ত এই বিস্ফোরণের রেশ কতদূর যায়, রাজনৈতিক নেতাদের পাশাপাশি সেদিকে নজর থাকবে হাসনাবাদের বাসিন্দাদেরও। অর্ণব ব্রহ্মের রিপোর্ট, TV9 বাংলা। যা বোঝা যাচ্ছে আপাতত ভোটের ইস্যুর মধ্যে ফের ঢুকে পড়ল সন্দেশখালী। কিন্তু সন্দেশখালীর বাইরে নিয়োগ দুর্নীতির জেরে 26,000 ছেলেমেয়ের চাকরি বাতিলের মতো বিষয়ও তো আছে, যে ইস্যু নিয়ে ভোটের ময়দানে ঝাঁপিয়েছে সব রাজনৈতিক দল, সেই খবরও তো আছে, এবং তার জন্য আপনাদের নিউজ রুমে নিয়ে যাচ্ছি। যোগ্য অযোগ্য নিয়োগ দুর্নীতির তদন্তের শুরু থেকে ঠিক এই দ্বন্দ্বটা নিয়ে উত্তাল হয়েছিল রাজনীতি, কে যোগ্য কে অযোগ্য। অবশেষে কি দেখা গেল? হাইকোর্টের রায় প্রত্যেকের চাকরি বাতিল হলো, অর্থাৎ গোটা প্যানেল বাতিল করে দেওয়া হলো। আর এরপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যোগ্যদের চাকরি যাওয়ার কারণে বিজেপি আর বামেরা দায়ী। আর বিরোধীরা কি বলছে? তারা বলছে যে এই যে যোগ্যদের চাকরিটা গেল তার জন্য দায়ী হচ্ছে সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস, কারণ তারা দুর্নীতি করেছে, সেই কারণেই যোগ্যদের চাকরি চলে গিয়েছে। স্বয়ং প্রধানমন্ত্রী তিনি মালদায় সভা করতে এসেও এই বক্তব্য সামনে রাখেন। আর এই যে রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে, যাদের চাকরি বাতিল হয়েছে তা নিয়ে, ঠিক এর মাঝেই এসএসসি ভবন অভিযান করলো বাম ছাত্র যুবরা। মীনাক্ষীরা তারা গেলেন সেখানে, তারা ডেপুটেশন জমা দিতে গেলেন, কিন্তু পুলিশি বাধার সম্মুখীন হলেন। আর জানিয়ে রণক্ষেত্র হলো আজকে এসএসসি ভবনের চত্বর। যোগ্য অযোগ্য চাকরি গিয়েছে সবার, একজনের চাকরি মানে গোটা একটা পরিবার। ভোটের মাঝে কলকাতা হাইকোর্টের এসএসসি নির্দেশের পর স্বাভাবিকভাবেই রাজনীতির উত্তাপ ঊর্ধ্ব গগনে। প্রায় প্রতি সভাতেই মুখ্যমন্ত্রীর নিশানায় বিজেপি ও বামেরা। চাকরি छीन के लेते हो, शर्म आना चाहिए। बोला आपको पार्टी को तो शर्म आना चाहिए, हम देते हैं और आप छीन के लेता है। প্রধানমন্ত্রীও চাকরি যাওয়ার দোষ চাপিয়েছেন তৃণমূলের দিকেই। टीएमसी ने यहां युवाओं के भविष्य के साथ लगातार खिलवाड़ किया है। इन्होंने इतना बड़ा शिक्षा घोटाला किया, 26,000 परिवारों की रोजी रोटी ठप हो गई। দায়কার উত্তর খুঁজছেন যোগ্য চাকরি প্রাপকরাও। অযোগ্যরা দোষ করেছে, শাস্তি পাক, কিন্তু অন্যের দোষে কেন যোগ্য প্রার্থীদের চাকরি যাবে, এ প্রশ্ন তুলে শনিবার এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছিল বাম যুব সংগঠন। অভিযানে সামিল হন সদ্য চাকরি হারানো যোগ্য প্রার্থীরাও। এসএসসি ভবনে ডেপুটেশন দিতে গেলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। পুলিশে বাধার পরেই ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে দুপক্ষ। আমাদের পরিষ্কার কথা এবং দাবি, যারা যোগ্য সসম্মানে তাদের চাকরি ফেরাতে হবে দ্রুত, এবং কোর্ট, সরকার এবং স্কুল সার্ভিস কমিশন তাদেরকে এই দায় নিতে হবে। কারা যোগ্য কারা অযোগ্য ঠিক করবে কে? যাদেরকে যোগ্য বলে ধরে নেওয়া হচ্ছে তাদের মধ্যে একজনও অযোগ্য নেই, সেটাও কি এসএসসি স্পষ্ট করে বলতে পারছে? উত্তর নেই। তবে রাজনীতির ময়দানে নিয়োগ দুর্নীতি নিয়ে ফের একবার উত্তাল হচ্ছে মহানগরের রাজপথ। সুশোভন ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। আদালতের একটি নির্দেশ, আর তাতেই বদলে গিয়েছে বাঁকুড়ার বিধান বাউরির জীবন। আর একটু স্পষ্ট করে বললে অথই জলে তার গোটা পরিবার। তার কারণ পরিবারের একমাত্র রোজগারের সদস্য বিধান লড়াই চালাচ্ছেন জীবন যুদ্ধে। বাঁচতে গিয়ে পুরো গ্রাম উজাড় হয়ে গেছে। দিশেহারা বিধান বাউরি। লোকের কামের খাটে আমি ছেলেটাকে শিখাইছি বাবা। থেকে থেকে এমনভাবে কেঁদে ফেলছেন ষাটোর্ধ সনকা বাউরি। হবে নাই বা কেন? বিনা মেঘে মাথায় যে বাজ পড়েছে। আদালতের রায় চাকরি হারিয়েছেন পরিবারের একমাত্র রোজগারের ছেলে।
গত সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 25,753 জনের প্যানেল বাতিল করে কলকাতা হাইকোর্ট। মানবিক কারণে ক্যান্সার আক্রান্ত সোমা দাসের চাকরি বহাল রাখে আদালত, কিন্তু বাঁকুড়ার ছাতনা ব্লকের ঘোড়ামুলি গ্রামের বিধান বাউরি সেই সুযোগ পাননি। নিম্নবিত্ত পরিবারে জন্ম, মা সনকা বাউরি অন্যের বাড়িতে কাজ করে কোনো মতে ছেলেকে পড়ান। 2016-এ এসএসসি গ্রুপ সি পদে চাকরি পান বিধান। ছেলে চাকরিতে পরিবারের মুখে হাসি ফোটে। তিলে তিলে ঋণ নিয়ে মাথা গোঁজার পাকা বাড়ি তৈরি করেন বিধান বাউরি। কিন্তু 2022 সালে ছন্দপতন, বিধানের শরীরে মারণ রোগ ধরা পড়ে। ক্যান্সারের সঙ্গে অসম যুদ্ধের মাঝেই হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়ে আরও এক যুদ্ধের মুখে বিধান। ক্যান্সার তো ধরুন বুঝতে পারছেন কত বড় একটা মরণ রোগ। লড়াইয়ের সাথে সাথে আবার হঠাৎ করে এই মানে জীবনের শেষ অবলম্বন ছিল এই চাকরিটুকু, সেটাও যেতে বসেছে আর কি। চাকরি হারা থেকে বিরোধীরা সবারই অভিযোগ সরকার ও এসএসসির গাফিলতির জেরেই মুড়ি মিছরি এক হয়ে গেছে। বিধানের অভিযোগ, রাজ্য সরকার আমাদেরকে চাকরি দিয়েছে, অবশ্যই দায় রাজ্য সরকারের। যারা 2 নম্বরই করেছে, যারা ঘুষ দিয়েছে তাদের শাস্তি দেন। করছি ঘুষ নেওয়া নিয়ে করছি, যারা দিচ্ছে তারাও এসি রুমে, যারা নিচ্ছে তারাও এসি রুমে। শুধুমাত্র আমাদের মতো গ্রাম বাংলার গরিব ছেলেমেয়েরা তাদের ওই অন্যায়ের শিকার হচ্ছে। আমার আবেদন উপযুক্ত তদন্ত হোক। চোয়াল শক্ত করে বিচারের আশায় বসে রয়েছেন বিধান বাউরি, কিন্তু কতদিন? বিরাট কষ্ট বাবা, আমি বহু কষ্ট করে পড়াশোনা করাইছি। আমার ছেলের এই বয়সে চাকরি চলে, আমরা কি করি? আমরা বৃদ্ধ বুড়া মা বাপ, আমরা কি কর্ম করব বাবা? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছে রাজ্য ও এসএসসি। যোগ্য অযোগ্যদের হিসেব নিকেশ নিয়ে দায় ঠেলাঠেলি চলছে, আর তার মাঝেই পড়ে গেছেন বিধানের মতো অসংখ্য ছেলেমেয়ে। কি হতে চলেছে তাদের ভবিষ্যৎ? ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখোপাধ্যায়, TV9 বাংলা। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। যদি তুমি যেতো তাহলে তোমাকে কোনো সাফাই দিতে হবে না, আর যদি তুমি হেরে যাও তাহলে সাফাই দেওয়ার জন্য উপস্থিত থেকো না। কার উক্তি? মানব সভ্যতার সেই কুখ্যাত অপরাধী হিটলারের। ইতিহাস সেই লেখে যে বিজয়ী, আর যুদ্ধের জন্য দায়ী করা হয় পরাজিতকে। এই যে 26,000 চাকরি বাতিল হলো, আগামীতে যদি এটা নিয়ে ইতিহাস লেখা হয় তাহলে কাকে দায়ী করা হবে? নিশ্চয়ই যে ইতিহাস লিখবে তার শত্রুপক্ষকে। ইতিহাসটা কে লিখবে? খুব সিম্পল, যে ভোটে জিতবে। ভোটে কে জিতবে এটাও খুব সিম্পল, যে তার প্রতিপক্ষকে সবার সামনে ভিলেন হিসেবে তুলে ধরতে পারবে, সেই চেষ্টাই চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির জন্য এই রাজনীতির ময়দানে একটা নতুন শব্দবন্ধ এনেছেন, চাকরিখোর। আজকেও প্রত্যেকটা নির্বাচনী সভায় মমতা বন্দ্যোপাধ্যায় এই চাকরি যাওয়ার প্রসঙ্গ টেনে আনেন। দেখুন, আসানসোলের কুলটিতে নির্বাচনী সভা ছিল। যাওয়ার পথে হেলিকপ্টারে উঠতে গিয়ে একটু বেসামাল হয়ে যান মুখ্যমন্ত্রী। কুলটির সভায় স্বাভাবিক ছন্দেই হেলিকপ্টার থেকে নেমে আসেন মুখ্যমন্ত্রী। মঞ্চে ওঠার পর চেনা মেজাজে পাওয়া গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। চাকরি বাতিল নিয়ে সরাসরি দায়ী করলেন বিজেপিকে। क्यों अब 26,000 टीचर को चाकरी खा लिया? क्यों खा लिया? नौकरी देना तो नहीं सकते हैं। नौकरी लेने के लिए दोस्ती बना के मस्ती चलता है। लोगों का जिंदगी आग में जलेगा और आपका मस्ती चलेगा? नहीं चलेगा। বাংলায় এসে একবারও মুখ্যমন্ত্রী বা তৃণমূল নেত্রীকে সরাসরি আক্রমণ করছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মমতা আবার প্রধানমন্ত্রী বা মোদী সরকারকেই বারবার নিশানা করছেন সরাসরি। আগামী দিন আমরা এই দেশ চালাবো, আমরা বাংলা থেকে ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেবো। বিজেপি ক্ষমতায় আসবে না, এটা মাথায় রাখুন। বিজেপি ভয় পেয়ে গেছে, ঘাবড়ে গেছে, দুটো ফেজ ইলেকশনে ঘাবড়ে গেছে। ভোট পরীক্ষায় এখনো 5টা পেপার দেওয়া বাকি, কিন্তু দুপক্ষই দাবি করছে 2 পেপারেই জিতে গিয়েছে তারা। TV9 বাংলা। ইন্টেনশন, অভিপ্রায়। প্রথম 2 দফা ভোটের পর গোটা জাতীয় রাজনীতিতে এই ইন্টেনশন বা অভিপ্রায় নিয়ে জোর প্রচার চলছে, জোর আলোচনা চলছে।
কংগ্রেস বিজেপি একে অপরের ইন্টেনশন নিয়ে প্রশ্ন তুলছে, ঠিক একই রকমভাবে ইন্টেনশন বা অভিপ্রায় নিয়ে প্রশ্ন উঠছে INDIA ইন্ডিয়া জোটের শরিক দলগুলোর মধ্যেও। যারা রাজনীতি নিয়ে চর্চা করেন তারা সন্দিহান, আচ্ছা মানুষের ইন্টেনশনটা কি, মানুষের অভিপ্রায়টা কি, সেটা বুঝতে না পারার জন্যই কি অভিপ্রায় নিয়ে এত অভিযোগ ছোড়াছুড়ি হচ্ছে? দেখুন। বিশ্বাস করা কঠিন, কিন্তু এটা ভারতেরই দৃশ্য। হিমাচল প্রদেশের দুর্গম লাহোল স্পিতি জেলায় এপ্রিলের শেষ সপ্তাহেও তুষারপাত হচ্ছে। গোটা দেশ যখন সূর্যের তেজে ভাজা ভাজা হচ্ছে, তখন হিমাচলের এই দৃশ্য খানিকটা অবিশ্বাস্য। তেমনই অবিশ্বাস্য জাতীয় রাজনীতির হঠাৎ মোচড় দিয়ে গতিমুখ বদলে ফেলা। দুদফার ভোটের পর হঠাৎই রাজনৈতিক দলগুলি প্রতিপক্ষের প্রতিশ্রুতিতে আতশ কাঁচ পেতেছে। অভিপ্রায় কি? এখন এটাই প্রচারের মূল অভিমুখ। कि भाजपा के कई नेता, कई मंत्री, कई जो चुनाव के उम्मीदवार हैं, जगह जगह में जाकर कह रहे हैं कि वो संविधान को बदलना चाहते हैं। मोदी जी जब मंच पे आते हैं तो कहते हैं कि ऐसी कोई बात नहीं है। तो जो करने जा रहे हैं वो बात हमेशा वो अपने छोटे नेताओं से, मंत्रियों से कहीं कहीं बुलवा देते हैं। ক্ষমতায় এলে সংবিধান বদলে দেবে বিজেপি, এটাই তাদের গোপন অভিপ্রায়। গুজরাতের সভায় অভিযোগ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী वड्रा। আর কংগ্রেসের অভিপ্রায় নিয়েও অভিযোগ রয়েছে। और जब उनका मैनिफेस्टो आया उसी दिन मैंने कह दिया था, आज नहीं कह रहा हूं, उसी दिन कहा था कि कांग्रेस का मैनिफेस्टो पर मुस्लिम लीग की छाप है। কংগ্রেসের অভিপ্রায় প্রকাশ পাচ্ছে, অভিযোগ বিজেপির। কি রয়েছে ইস্তেহারে? দেশ জুড়ে আর্থসামাজিক ও জাতিভিত্তিক গণনা, তপশিলি জাতি উপজাতি ও অনগ্রসর সংরক্ষণ বাড়ানো, সরকারি ও উদ্বৃত্ত জমি গরিবদের বন্টনে কমিটি তৈরি। देश का एक्सरे कर देंगे, दूध का दूध, पानी का पानी हो जाएगा। माइनॉरिटीज को पता लग जाएगा कि इस देश में उनकी भागीदारी कितनी है। इसके बाद हम फाइनेंशियल और इंस्टीट्यूशनल सर्वे करेंगे। বিজেপির অভিযোগ, ইস্তেহারেই কংগ্রেসের অভিপ্রায় পরিষ্কার। কংগ্রেস মধ্যবিত্তের সম্পত্তি ছিনিয়ে বন্টন করবে, ভোট ব্যাংকের রাজনীতি করছে কংগ্রেস। आपकी संपत्ति का सर्वे ये लोग कराएंगे, फिर आपकी संपत्ति का सर्वे करा करके आपके बाप दादों की जो कमाई है ना, इस कमाई को वे लोग एक विरासत टैक्स इस पे लगाने की बात कर रहे हैं। आपने सेम पित्रोदा का बयान पढ़ा होगा। अगर आपके बाप दादों ने 4 कमरे का घर बनाया है तो कहेंगे तुम 2 कमरे में रहो, 2 कमरे कांग्रेस या सपा के लोगों के अधिकार में चला जाएगा। কয়েকদিন আগেই ওভারসিজ কংগ্রেসের সভাপতি স্যাম পিত্রোদা বলেছিলেন আমেরিকার উত্তরাধিকার করের কথা। সেখানে কোনো ব্যক্তি মারা গেলে তার সম্পত্তির একাংশ উত্তরাধিকারীরা পান, অন্য অংশ সরকার নিয়ে নেয়। Let me tell you, in America, there is an inheritance tax. One has $100 million worth of wealth. And when he dies, he can only transfer probably 45% to his children. 55% is grabbed by government. কংগ্রেসের ইস্তেহারে কোনো উত্তরাধিকার করের কথা সরাসরি লেখা নেই, কিন্তু বিজেপির দাবি যে জাতি সমীক্ষার কথা বলা হচ্ছে তাতে নাকি উত্তরাধিকার কর বসানোর অভিপ্রায় লুকিয়ে রয়েছে। আবার ইন্ডিয়া ঐক্যের মধ্যেও অভিপ্রায় নিয়ে দ্বন্দ্ব রয়েছে। কেরালার কংগ্রেস নেতা ও কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালের অভিযোগ, ওই রাজ্যে বিজেপি ও বামেদের তলে তলে কথাবার্তা চলছে। কেরালার বাম জোট LDF এর আহ্বায়ক জয়রামানের সঙ্গে কেরালার বিজেপির পর্যবেক্ষক প্রকাশ জাভরেকরের বৈঠকও হয়েছে। This is shocking news. Jayarajan also admitted that Prakash Javadekar came and met me, and now the Chief Minister is also justifying Jayarajan. That means it's a clear-cut deal for Chief Minister and CPM to settle the cases against him and to have an alliance. CPM এর সঙ্গে বিজেপির চুক্তি হয়েছে। কেরালার কংগ্রেসের এই অভিযোগ চমকে ওঠার মতো বটে। কয়েকদিন আগে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রাহুল গান্ধীকে আক্রমণ করেন। ইন্ডিয়া ঐক্যের রাঁচির বৈঠকে ছিলেন না রাহুল। বিজয়ন অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ সময়ে রাহুল অনুপস্থিত থাকেন। ওয়েনারের সাংসদ রাহুলকে বিজয়নের আক্রমণ কংগ্রেস ও CPM এর সম্পর্ককে তিক্ত করেছে। দুপক্ষই পরস্পরকে সন্দেহের চোখে দেখছে। TV9 বাংলা। কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হলো রে, কেশরী
প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল বলো ভাষা কেসরি। ভোট মানে অঙ্ক কাটাকাটি, আর এই অঙ্কের হিসেবে প্রত্যেকটা দল চেষ্টা করে যাতে তারা নিজেরা এগিয়ে থাকে, তার জন্য কোনো রকম কিন্তু কৌশল করতে খামতি নেই, প্রত্যেকে চেষ্টা করেন। কিন্তু আজকে যেটা হলো মুর্শিদাবাদে, অর্থাৎ মোহাম্মদ সেলিম এবং অধীর চৌধুরীর মুসলিম সংগঠন ইন্ডিয়ান ন্যাশনাল লীগ সমর্থন করলেন। আচ্ছা, এর ফলে কি তৃণমূলের চাপ বাড়লো? কারণ এটা এমন একটা জায়গা যেখানে সংখ্যালঘু ভোটই সংখ্যাগুরু, সুতরাং তৃণমূল কংগ্রেস এই সংখ্যালঘু ভোট নিয়ে বরাবরই একটা কনফিডেন্সে থাকে। সেখানে দাঁড়িয়ে এখানে সমর্থন করা, ইন্ডিয়ান ন্যাশনাল লীগকে সমর্থন করা শুধুমাত্র কি মুর্শিদাবাদ, নাকি অন্যান্য জায়গারও চাপ বাড়লো তৃণমূল কংগ্রেসের? 2014 সাল রায়গঞ্জ থেকে 1000 ভোটে জিতে সংসদে গিয়েছিলেন মোহাম্মদ সেলিম। এবার মুর্শিদাবাদের বামফ্রন্ট প্রার্থী সিপিআইএমের বর্তমান রাজ্য সম্পাদক। এত কেন্দ্র থাকতে সংখ্যালঘু অধ্যুষিত আসনেই কেন, তা নিয়ে বারবার নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদে কেন দাঁড়াবে? তার বাড়ি তো উত্তর কলকাতা। সে যদি সত্যিকারে চ্যালেঞ্জ নিতে চায়, ডায়মন্ড হারবারে লড়লো না কেন, দক্ষিণ কলকাতায় লড়লো না কেন? মমতা ব্যানার্জি যেখানে থাকেন, মুর্শিদাবাদে কেন যেতে হলো? 70% সংখ্যালঘু বাস করেন বলে। বিরোধীরা যখন সংখ্যালঘু ভোট নিয়ে বাম প্রার্থীকে তাক করছেন, তখন সেলিমের সমর্থনে এগিয়ে এলো মুসলিম সংগঠন ইন্ডিয়ান ন্যাশনাল লীগ। শনিবার মুর্শিদাবাদে সাংবাদিক বৈঠক করে মোহাম্মদ সেলিম অধীর চৌধুরীর পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করে এই সংগঠন। এই ঘোষণায় কি তৃণমূলের ক্ষতি হতে পারে? বাংলা শাসক দলের ভোট ব্যাংকে ভাঙন ধরাতে সমর্থ হবেন মোহাম্মদ সেলিমরা? প্রথমত ভোট ব্যাংক শব্দটা আরএসএস এর, পরে মিডিয়াটাকে গ্রহণ করে নিয়েছে। ব্যাংকে টাকা থাকে, সেই ব্যাংকটাকে লোপাট করে দিচ্ছে। টাকাগুলো সব গদির নিচে আছে, আর বান্ধবীদের বাড়িতে আর ফ্ল্যাটে আছে। আর ভোটারকে কি ব্যাংকে রেখে দিল? মুর্শিদাবাদে 3-3, অধীরও আত্মবিশ্বাসী। সকাল দেখলে বোঝা যায় দিন কেমন যাবে, সভা দেখলে বোঝা যায় সেলিম ভাই জিতবে। তৃণমূল দল লেগে চুলে খান খান, তৃণমূল খান খান। মুর্শিদাবাদ ছেড়ে মমতা ব্যানার্জি বাড়ি যা। মুর্শিদাবাদের 3-3 তৃণমূলকে খবর। তবে মুর্শিদাবাদের সাংবাদিক বৈঠকে বিতর্কের ছোঁয়াচও রয়েছে। সেলিমের পাশে বসে ইন্ডিয়ান ন্যাশনাল লীগের সদস্য মিমের সমর্থকদের কাছেও সমর্থন চেয়েছেন। আপনার মাধ্যমে একটা আপিল করতে চাইছি এই দমকুল মানুষকে, বিশেষ করে মুর্শিদাবাদে যত আইনের লোক আছে, যে আমি এমআইএম যে সমর্থক যে আছে, সব সেলিম ভাই জন্য কাজ করুন। আসাদুদ্দিন ওয়াইসির মিমের বিরুদ্ধে বিজেপিকে সুবিধা করে দেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। যিনি সমর্থনের দাবি রাখলেন, তিনি নিজেও মিমের প্রাক্তন প্রেসিডেন্ট। এ থেকে বিরোধীরা প্রশ্ন তোলার সুযোগ পেয়ে যাবে না। মোহাম্মদ সেলিম অবশ্য যুক্তি দিয়েছেন। বিজেপি তৃণমূল বিরোধী যত শক্তি আছে তাদের কাছে আবেদন জানিয়েছি যে তারা স্পষ্ট করুক, যদি এই সময় বাম এবং কংগ্রেসের জোটের সঙ্গে না আসে, তাহলে বুঝতে হবে তৃণমূল বা বিজেপির প্রতি তাদের উইকনেস আছে। স্পষ্ট হয়ে গেছে কথাটা, সবাইকে বলেছি, এনজিও বলেছি, তোমাদেরও বলছি, কোনো অসুবিধা নেই। বিজেপির হাত শক্ত করার অভিযোগিত তুলে দিচ্ছে তৃণমূল। অধীর চৌধুরীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস বা সিপিএম বা আইএসএফ, এদের প্রত্যেকেরই কাজ হচ্ছে বিজেপিকে শক্তিশালী করা। সেই জন্য বিজেপি বিরোধী একমাত্র শক্তি তৃণমূলকে কিভাবে দুর্বল করা যায়। এদের প্রত্যেকের কাজ তৃণমূলের ভোট ভাগ করো, তৃণমূলকে দুর্বল করো এবং বিজেপির হাতকে শক্ত করো। কিন্তু বাংলার মানুষ এই অঙ্কগুলো বোঝেন। সিপিএম হচ্ছে কমিউনাল পার্টি, কমিউনাল নাম্বার 1 হচ্ছে মমতা, কমিউনাল নাম্বার 2 হচ্ছে সিপিএম। রাজনৈতিক বিশ্লেষকরা 2014 সালের রায়গঞ্জের লড়াইয়ের কথা মনে করিয়ে দিচ্ছেন। সেবার কংগ্রেস তৃণমূলের ভোট কাটাকাটি সুযোগে জিতে গিয়েছিলেন বাম প্রার্থী মাত্র 18,000 ভোটে। এবারও ত্রিমুখী লড়াই, হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইস্তিমাত করবেন কে? মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রচারে গোটা রাজ্য জুড়ে বেজেছিল খেলা হবে গান। এবারও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যেখানে প্রচারে যাচ্ছেন, সেখানে সেখানে গান শোনা যাচ্ছে। আদিবাসী গান গাইছেন ইন্দ্রনীল সেন, আর আদিবাসী মহিলাদের সঙ্গে নাচের তালে পা মেলাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো কখনো ধামসা মাদল বাজাচ্ছেন। দেখুন, 2019 লোকসভা নির্বাচন, আদিবাসীদের একটা বড় অংশ ঢেলে ভোট দিয়েছিল বিজেপির দিকে। রাজ্যের শাসক দল চাইছে সেই জায়গাটা ভাঙতে।
রাজ্যের মুখ্যমন্ত্রী আদিবাসী মহিলাদের সঙ্গে নাচের তালে পা মেলাচ্ছেন, ধামসামাদল বাজাচ্ছেন, খুব পরিষ্কার আদিবাসী সমাজের কাছে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে তারা আদিবাসী সমাজের এই সংস্কৃতিটাকে সম্মান করে। বেশ, বার্তা না হয় দেওয়া গেল, কিন্তু তারপরে কি আদিবাসী সমাজ ভোট দিয়ে কি পাবে? গত 5 বছরে কি পেয়েছেন তারা? আদৌ কিছু পেয়েছেন? জানতে হলে আপনাদেরকে যেতে হবে পুরুলিয়ায় একটি গ্রামে, যেখানে আদিবাসী সমাজ ভোট বয়কটের ডাক দিয়েছেন। দেখুন। আমাদের কিচ্ছুটি হয় না, কিচ্ছুটি হয়নি আমাদের। না কিচ্ছু নাই, আমি বলতে পারি কিচ্ছু নেই। 5 বছরের মেয়াদ শেষ, আবার সামনে ভোট, অথচ নেই ছাড়া কিছুই মুখে আসছে না পুরুলিয়ার পুঞ্চা ব্লকের মোহনগোড়ার বাসিন্দাদের। দিল্লির রাস্তা পরিষ্কার করতে বাড়ি বাড়ি ছুটছেন প্রার্থীরা, কিন্তু আদিবাসী গ্রামের রাস্তা যে কে সেই। উন্নয়ন শব্দটাই অভিধানে নেই বলছে মোহনগোড়া। রাস্তায় আমাদের কোনো গ্রামে আমাদের গাড়ি টাড়ি কিচ্ছু ঢুকছে না। গ্রামে যদি কোনো একটা রুগী হয়েছে, গ্রামে কোনো গাড়ি আসছে নাই, তাকে আর বলছে খাটি করে নিয়ে যাও দামদপুরে নিয়ে যাব, কিন্তু গ্রামে গাড়ি ঢুকতে খুঁজছে না। বা এই রাস্তাঘাটে যদি কোনো রুগী কোনো লেগা হয়, সে তো অ্যাম্বুলেন্স আসবে কিনা, আর রুগী আর কিছুটা লিখতে রুগী যেটাও যদি বেঁচে থাকবে এই রাস্তাতে গাড়ি নিয়ে গেলে সে শেষ হয়ে যাবে। 41 ডিগ্রি গরমে পুড়ছে পুরুলিয়া, এমন গরমেও 2 কিলোমিটার যেতে হয় জল আনতে। 2 কিলোমিটারের মতো, তো ওইখানে থেকে ওই জল খাওয়াই এখন নিয়ে আসছে। আর যদি একটু দেরি করি তাহলে আর বাবা জল খাওয়া হবে না, সে গরু হা করবে, আবার চড়বে না। এই রাজ্যে অনেক কিছুই নেই, কিন্তু ভোটের বাজার তো প্রতিশ্রুতি আছে, আর ভোটের পর প্রতিশ্রুতি পূরণ হয় না। তাই এবার ভোট বয়কটের ডাক দিয়েছে আদিবাসী অধ্যুষিত মোহনগোড়া। এবার আর ঠকতে চায় না, অনেকবার 2-3 ঠকে গেছে, আর ঠকতে চায় না জনতা। সহজ সত্যিটা কবে বুঝবেন নেতা? এটা আমাদের PMGSI এর দেওয়া আছে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় এটা দেওয়া হয়েছে, এবং জানে বলেই কিছু একদম যারা পলিটিক্যাল স্বার্থবাজ তারা দেখাতে চাইছে আন্দোলনের মাধ্যমে যাতে তাদের রাস্তাটা হবেই। এতদিন ধরে যে সরকার চালিয়েছেন, দিদিমণি ছলনা করেছেন, আর তারই আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি। ভোট বয়কটেও কাজ হবে কি? শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। 2 দফা নির্বাচন হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো রকম কোনো সন্ত্রাস হয়নি। এর থেকে ভালো খবর আর কি বা হতে পারে বলুন তো? কিন্তু সন্ত্রাস কিন্তু থেমে নেই, গরমের সন্ত্রাস একেবারে দাপিয়ে বেড়াচ্ছে। দেখুন, আমরা বলেছিলাম যে এপ্রিলের একদম শেষ পর্যন্ত এই তাপপ্রবাহ চলবে, কিন্তু এখন নতুন করে খবর পাওয়া যাচ্ছে যে এপ্রিল নয়, মে মাসের শুরুর দিকেও ওই তাপপ্রবাহ চলবে। তবে হ্যাঁ, উত্তরের জন্য খানিকটা সুখবর রয়েছে, কিন্তু দক্ষিণের মানুষজন তারা কবে স্বস্তি পাবেন? দেখুন ডিটেল রিপোর্ট। এক ছটাক মেঘ নেই আকাশে, সকাল থেকেই চড়া রোদ, সঙ্গে শুকনো গরম হাওয়ার হলকা, সব মিলিয়ে বেলাগাম পারদের উত্থান। তাপপ্রবাহে এগিয়ে বাংলা। পরপর 2 দিন দেশের উষ্ণতম তল্লাট পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা। শনিবার কলাইকুণ্ডার পারদ উঠেছে 45.8 ডিগ্রি সেলসিয়াসে। উষ্ণতম তালিকার প্রথম 3-এ পানাগড়। তাপমাত্রা উঠেছে 44.6 ডিগ্রি সেলসিয়াস। শনিবার গরম বেড়েছে কলকাতাতেও, ফের তাপপ্রবাহের কবলে মহানগর। আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছয় 41.1 ডিগ্রি সেলসিয়াসে। এই নিয়ে চলতি মরশুমে 6 দিন মহানগরের তাপমাত্রা 40-এর ঘরে। রেহাই কবে মিলবে? কোনো সুখবর দিতে পারছে না আবহাওয়া দপ্তর, কারণ কালবৈশাখী হাজির করার মতো জলীয় বাষ্পই নেই বাতাসে। কনভেক্টিভ ইনস্টেবিলিটির কন্ডিশনটা কিন্তু বিদ্যমান, মানে থান্ডারস্টর্ম হওয়ার জন্য যেটা দরকার, যে উপরের টেম্পারেচার আর নিচের টেম্পারেচারের ডিফারেন্সটা খুব স্টিফ হওয়া দরকার, সেটা কিন্তু আছে। কিন্তু গরম হওয়াটা যদি অনলি ড্রাই হয়, ওটা উপরে উঠে আপনার লাভটা কী আছে? ও তো কিছুই হবে না। গরম হাওয়ার সাথে যদি ওয়াটার ভেপার থাকে, সেটা যদি ওঠে তাহলে আপনার কাজের কাজ হবে। দুর্ভাগ্যবশত ওটা নেই। যেটুকু জলীয় বাষ্প শুক্রবার ঢুকেছিল সেটুকু শুষে নিয়েছে গরম হাওয়া, ফলে আধিপত্য শুধু লুরই। দক্ষিণবঙ্গ তো বটেই, উত্তরের 3 জেলাতেও প্রবল দাপট দেখাচ্ছে লু। এপ্রিল তো বটেই, 1 মে পর্যন্ত রেহাই পাওয়ার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের। লাল সতর্কতা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। কমলা সতর্কতা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, নদিয়া এবং মুর্শিদাবাদে। উত্তরবঙ্গের জন্য অবশ্য সামান্য সুখবর রয়েছে।
উত্তরের 3 জেলা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মঙ্গলবার পর্যন্ত কমলা সতর্কতা, কিন্তু তারপর তাপমাত্রা কমবে। বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। এমন পূর্বাভাসই তো শুনতে চায় দক্ষিণবঙ্গ। আর কত অপেক্ষা উত্তরের খোঁজে হাওয়া অফিসও। কমলেশ চৌধুরীর রিপোর্ট, টিভি 9 বাংলা। এই তীব্র গরম, কাজ সেরে বাড়িতে ফিরে ভাবছেন ফ্যান চালাবেন, একটু জিরিয়ে নেবেন, কিন্তু বিপত্তি। কীরকম বিপত্তি? লোডশেডিং, কারেন্ট অফ। আর এই বিপত্তি কোন পর্যায়ে পৌঁছতে পারে তার নমুনা দেখতে পাওয়া গেল। গরমে হাঁসফাঁস দশা। শুক্রবার দিন পাইকপাড়ার বাসিন্দারা তারা রাস্তায় নেবে শিশুদের রাস্তায় বসিয়ে পড়াশোনা করে একটা অভিনব পন্থায় প্রতিবাদ দেখালেন। আবার শনিবার সকালে বেলগাছিয়ায় তারা পথ অবরোধ করলেন এই লোডশেডিংয়ের বিরুদ্ধে, মানে বিক্ষোভ দেখিয়ে যে হাঁসফাঁস দশা। এর আগে বিদ্যুৎ দপ্তর জানিয়েছিল যে এবার গরমে বিদ্যুতের চাহিদা রেকর্ড পর্যায়ে পৌঁছে যাবে। তখন বিদ্যুৎ মন্ত্রী অভয়ও দিয়েছিলেন যে সব ব্যবস্থা রেডি আছে। কিন্তু এই এপ্রিলের শেষে যা পরিস্থিতি, এরপর মে জুন পড়ে রয়েছে, জুন মাসের 1 তারিখ ভোট শেষ হবে। সারা রাত লোডশেডিংয়ে ঘেমে নে ঘুমোতে না পেরে ভোট দিতে যাবেন তো ভোটাররা? যেতে পারবেন তো? তো এই লোডশেডিংয়ের লোড নেতারা ভাবছেন তো, বিশেষ করে এই ভোটের মরশুমে? একটু ভাবুন। কারেন্ট অফ, লোডশেডিং, পাওয়ার কাট, নামটা যাই হোক না কেন, ওরই নামটা ভয়ানক। অন্তত দুর্বিষহ গরমের মধ্যে তো বটে। हम लोग मजबूर होकर रास्तों को बंद किया है। 1 घंटे से ज्यादा हो गया। पुलिस प्रशासन का बात सुन के सीएससी नहीं आ रहा तो कॉमन आदमी का सुन के कहां से आएगा? তীব্র গরম। দেশের মধ্যে সর্বাধিক গরমের রেকর্ড গড়েছে বাংলার কলাইকুণ্ডা, পানাগড়ের মতো এলাকা। কলকাতাতেও 40 ছুঁয়ে ফেলেছে পারদ। এর মধ্যে লোডশেডিং। रात भर से फोन कर रहे हैं, सब हम लोग फोन कर रहा है, फोन नहीं उठा रहा है सीएससी, कुछ रिस्पांस नहीं दे रहा सीएससी। डेली है सर, डेली हो रहा है सर, 1 हफ्ता से ज्यादा हो गया सर, डेली हो रहा है सर। कंप्लेन किया जा रहा है, सीएससी का ऐसा सिस्टम है, रिकॉर्डिंग लगा दिया है, कोई रिप्लाई नहीं करता है। रिकॉर्डिंग में डाल देता है, बोलता है ऑप्शन में जाइए, 1 नंबर पे जाइए, 2 नंबर पे जाइए, कोई रिप्लाई नहीं करता है। মানে সারা দিনে আমরা হার্ডলি 24 ঘন্টার মধ্যে যদি 20 ঘন্টা কারেন্ট ঠিক করে পাই কিনা তাও ঠিক নেই। শুক্রবার পাইকপাড়ার পর শনিবার বেলগাছি পথে নেমে বিক্ষোভ দেখিয়েছে জনতা। দমদম থেকে টালিগঞ্জ বহু এলাকাতেই লোডশেডিং হচ্ছে মাঝে মধ্যে। বিদ্যুৎ মন্ত্রী অবশ্য বলছেন এগুলো লোডশেডিং নয়, টেকনিক্যাল ফল্ট। লোডশেডিং কোথাও হচ্ছে না, কোনো জায়গায় গরমের জন্য যেটা টেকনিক্যাল ফল্ট সেটা তো হবেই। মানুষের শরীর খারাপ হয় আর কোনো যান্ত্রিক গোলযোগ হবে না, এটা তো হতে পারে না। বিদ্যুতের অত্যধিক চাহিদা, অতিরিক্ত এসির ব্যবহার, গত কয়েক বছরের মতো এবছরও এই শব্দগুলো শুনতে পাচ্ছে জনতা। তবে গতবারের চেয়ে এবারের তফাৎ একটাই, এবারের গরমটা আর লোডশেডিংটা লোকসভা ভোটের গনগনে আঁচের মধ্যেই। বলছে এসি বাড়ছে বেলগেছিয়ার মধ্যে, তখন এসিটা বাড়ছে তো এসি টাকা এসি নিচ্ছে না, সেই টাকাটা কি করছে ও কাজ করছে না কেন প্রপারলি। ভোটের প্রচারে শাসক বলছে বিনামূল্যে বহু প্রকল্পে সুবিধা পাচ্ছে জনতা, তাই জনতার উচিত শাসককে ভোট দেওয়া। জনতাও তো মোটা টাকার মাসুলে বিদ্যুৎ কিনছে। তীব্র গরমে সিএসসিরও তো উচিত গ্রাহককে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া। মার্চ মাসে বিপুল চাহিদার সম্ভাবনা দেখেছিল বিদ্যুৎ দপ্তর। বিদ্যুৎ মন্ত্রী নিজে জানিয়েছিলেন বিদ্যুতের অপচয় ও চাহিদার নজরদারির জন্য কমিটি গঠন হয়েছে, পর্যাপ্ত কয়লা রয়েছে রাজ্যের কাছে, গরম বাড়লেও বিদ্যুৎ পরিষেবার যাবতীয় প্রস্তুতি রয়েছে। সিএসসি বা বিদ্যুৎ দপ্তর পরিস্থিতি মোকাবিলায় কতটা প্রস্তুত এখনই বলার সময় আসেনি, কারণ মে জুন মাস এখনো বাকি। কিন্তু তার মধ্যেই গত বছর সবচেয়ে বেশি বিদ্যুতের চাহিদা ছিল 16 জুন 2606 মেগাওয়াট। সেখানে এবছরে শুক্রবারই বিদ্যুতের চাহিদার রেকর্ড 2728 মেগাওয়াট। অন্যদিকে রাজ্য বিদ্যুৎ পর্ষদের অধীনস্থ এলাকায় গত বছর সর্বোচ্চ চাহিদা ছিল 18 জুন 9200 মেগাওয়াট। এবছর শুক্রবারই বিদ্যুতের চাহিদা বেড়ে দাঁড়িয়েছে 9935 মেগাওয়াট। রেকর্ড স্বাধীনতার পরে গত বছর জুন মাসে ছিল 9130 মেগাওয়াট, এবার সেটা ইতিমধ্যেই 9760 মেগাওয়াট ছাড়িয়ে গেছে। মানে স্বাধীনতার পরে রেকর্ড আর হয়নি কোনোদিন। এমনিতে বিদ্যুতের চাহিদা অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্যে কম, তার কারণ হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি নেই। ইন্ডাস্ট্রি না থাকে এমনি আমরা বিদ্যুৎ উদ্বৃত্ত হওয়ার কথা। চাহিদা বাড়ছে, আরও বাড়বে। সিএসসি এলাকায় এই চাহিদা 5000 মেগাওয়াট ছাড়িয়ে যেতে পারে।
রাজ্য বিদ্যুৎ পর্ষদ এলাকায় চাহিদা পৌঁছতে পারে 13,000 মেগাওয়াট। সম্ভাবনাটা জানে বিদ্যুৎ দপ্তর। দিনের শেষে প্রশ্নটা কিন্তু একটাই, সব জেনেও মোকাবিলার অস্ত্র কি প্রস্তুত? সবে যে এপ্রিল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal, বলো কথা কেশরী।